আলাইকুম। ক্লাস 8 তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা বিভিন্ন টপিক আলোচনা করছিলাম। আমরা যে তোমাদের লাস্ট ক্লাস পড়িয়েছিলাম সেটাতে পড়েছিলাম কি না আম চাষ পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে চা। আম চাষ হয়ে গেছে, তার আগে ধান চাষ করেছি, আজকে চা নিয়ে পড়ব। তো চা বা টি, দেখো চা বা টি অনেকেই খেতে পছন্দ করো, আবার অনেকেই খেতে পছন্দ করো না। তো এই টিয়ের বা চায়ের অনেক গুণাগুণ আছে, আবার অনেক সাইড এফেক্টও আছে। আবার এই চা সম্পর্কে অনেক জিনিস, আমাদের অজানা জিনিস আজকে আমরা জানবো। তো দেখো, এই তোমাদের চায়ের সঙ্গে সবারই পরিচয় আছে, যেটা আমি প্রথমেই বললাম। তোমরা না খেলেও বাড়িতে কেউ না কেউ চা খাই, বিশেষত বাবা কাকা এরা কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদীর অববাহিকা চাষের আদি নিবাস, মানে এই চা চাষের আদি নিবাস। তার মানে চা চাষ প্রথম হয়েছিল কোথায়? চা চাষ প্রথম হয় কোথায় না দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদীর অববাহিকায়। এখানে প্রথম চা চাষ হয়েছিল, ঠিক আছে? তো চীনা ভাষায় টি থেকে টি শব্দটা এসেছে। তাহলে এই যে টি শব্দটা, এটা এসেছে কোথা থেকে না টেই বা টি, এখান থেকে এসেছে। এটা হচ্ছে এক ধরনের চীনা শব্দ, TEY, টে। এই চীনা শব্দ থেকে এসেছে টি শব্দটা এসেছে। চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, টার্কি পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদন করে। তাহলে সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোনগুলো? চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কি। এই নামগুলো মনে রাখবে। তার মধ্যে আমাদের ভারতবর্ষও রয়েছে, এখানে সবচেয়ে বেশি চা উৎপাদন করে। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলো কোনগুলো? এটা যে দেশগুলো হলো, আর রাজ্যগুলো হচ্ছে, আমরা আসাম চা বিখ্যাত সবাই জানি, দার্জিলিং চা, তাই না? তাহলে আসাম, পশ্চিমবঙ্গের দার্জিলিং, তাই না, দার্জিলিংয়ের টি। তামিলনাড়ু, কেরালা, এগুলো হচ্ছে চা উৎপাদনের জন্য কি না বিখ্যাত। তো এইসব জায়গায় চা উৎপাদন হয়। চা সাধারণত 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে যে আমলিক মাটি, সেখানে চাষ হয়। তাহলে 1000 থেকে 2500 মিটার উঁচু এরকম পাহাড়ের গায়ে আমলিক মাটিতে, মাটিটা কিরকম দরকার? মাটি হচ্ছে আমলিক, মানে অ্যাসিডের ভাগ বেশি থাকবে, এরকম চাষের জন্য ভালো। ভারতের নানা ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে বিখ্যাত চাগুলো মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, ভারতে কি কি ধরনের চা পাওয়া যায়? ভারতে দার্জিলিং চা, দার্জিলিং, আসাম আর নীলগিরি, নীলগিরি, নীলগিরি চা, এই 3 ধরনের চা পাওয়া যায়। তাহলে ভারতে প্রধানত কোন ধরনের চা পাওয়া যায়? ভারতে সাধারণত এই 3 ধরনের চাই পাওয়া যায়, দার্জিলিং, আসাম আর নীলগিরি চা। এবার আমরা চায়ের গুণাগুণ সম্পর্কে জানবো, যে চায়ের কি কি গুণাগুণ রয়েছে। দেখো, এগুলো কিন্তু পরীক্ষার সময় আসে, চায়ের কি কি গুণাগুণ রয়েছে। তো চায়ের গুণাগুণ আমরা এই দিকটা করে করি।
চা প্রথমে দেখো, চা পান করলে আমাদের শরীরে এক ধরনের উদ্দীপনা আসে। এর কারণ হচ্ছে চায়ের মধ্যে কি থাকে না, ক্যাফিন থাকে। দেখো, যখন কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, কোনো এন্থো পাওয়া যায় না, সেই সময় যদি তুমি একটু চা পান করো তাহলে দেখবে অনেকটা বেশি এনার্জি গেইন করতে পারছো। কেন কি, চায়ের মধ্যে ক্যাফিন নামক পদার্থটা থাকার জন্য শরীরে উদ্দীপনা তৈরি করতে সাহায্য করে। তাহলে এটা একটা চায়ের ভালো গুণ। আর কি হয় না, চায়ে কি কি থাকে দেখো, ফ্লাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই কি কি থাকে নামগুলো সব মনে রাখতে হবে। ফ্লাভোনয়েড, ট্যানিন, আর কি, উদ্বায়ী তেল, আর ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো থাকে। এগুলো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, এই জন্য ভালো জাতের চা খাওয়া কিন্তু দরকার। চায়ে উপস্থিত পলিফিনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রক্তে দেখো, কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। হার্টের রোগ হয়, অনেক রকমের ডিজিজ হয়। তো সেই রকম ডিজিজ যাতে না হয় সেই জন্য চায়ের মধ্যে এক ধরনের পদার্থ থাকে, তার নাম হচ্ছে পলিফেনল, যা কি করে, কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এই কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও রক্ত সাহায্য করে। মানে ধরো হাই ব্লাড প্রেশার থাকলে যদি হেপাটাইটিস থাকে, এগুলো কমাতেও সাহায্য করে। নেক্সট দেখো, চায়ের মধ্যে প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন এবং থিওফাইলিন নামক যে পদার্থ থাকে, যেগুলো স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। আরও কিছু জিনিস থাকে, সেগুলোর নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন। এগুলো থাকার জন্য এরা স্নায়ুকে উদ্দীপিত করে এবং আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও চায়ের মধ্যে ফ্লুরাইড থাকে। কি থাকে? ফ্লুরাইড, যেটা আমাদের দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ দাঁতের ক্ষয় রোধ করে। এছাড়াও কালো চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এদের প্রদাহ প্রতিরোধী, ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে, মানে ইনফেকশন এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে কি না, ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড। এছাড়াও সবুজ, যেটা কালো চা, মানে চা দুরকম হয় না, একটা গ্রিন টি হয় আর একটা ব্ল্যাক টি হয়। তো যেটা ব্ল্যাক টি, তার যে গুণাগুণ, সেক্ষেত্রে আমরা জানলাম এখানে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। আর সবুজ চা যেটা গ্রিন টি, সেখানে কি থাকে, গ্রিন টির মধ্যে থাকে ভিটামিন কে। এই ভিটামিন কে শরীরের ভেতরে রক্তক্ষরণ, তারপরে রিউম্যাটিক প্রদাহ, হার্ট অ্যাটাক, এগুলো সব বাধা দিতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো যে চায়ের কত গুণাগুণ রয়েছে। তো চায়ের এই গুণাগুণ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, তো চায়ের গুণাগুণ ভালো করে পড়বি। নেক্সট আমরা চা চাষের প্রকারভেদ সম্পর্কে জানব। তো চা চাষের প্রকারভেদ জানতে গেলে জানতে হবে উদ্ভিদ বিজ্ঞানীরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করে। চা, এই যে গাছটা, এটার যদি সিস্টেমেটিক পজিশন বলি আমরা,
তো সেখান থেকে আমরা জানবো এর যে গণ, সেই গণটা হচ্ছে ক্যামেলিয়া গণ। ক্যামেলিয়া এই গণের অন্তর্ভুক্ত। দেখো তোমরা এই কি বলে গণ, তারপর প্রজাতি, এগুলো তোমাদের কনসেপ্ট নেই এখনো। তো তোমরা যখন 9-এ উঠবে তখন বুঝবে, মানে দ্বিপদ নামকরণ জিনিসটা যখন পড়ানো হবে তখন তোমরা বুঝতে পারবে যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর যে সায়েন্টিফিক নেম, যেমন আমাদের হোমোসেপিয়েন্স নেম, তাই না? এই যে প্রথম আমাদের দুটো, একে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। যেমন একটা নাম, একটা টাইটেল যেরকম হয়, ঠিক সেরকম এগুলো দুটো নাম দিয়ে তৈরি হয়, কি না দ্বিপদ নামকরণ। যেমন ধরো একটুখানি বলে দিই প্রসঙ্গে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটুখানি বলে দিচ্ছি। এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? তো এই যে প্রথম নামটা, এটাকে বলা হয় গণ, দ্বিতীয় নামকে বলা হচ্ছে প্রজাতি। গণ মানে হচ্ছে, একে ইংরেজিতে বলা হয় জেনাস, এটাকে বলা হয় স্পিসিস। এগুলো না জানলেও হবে। এই যে গণের অন্তর্ভুক্ত বললাম না, তাহলে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত হচ্ছে চা। ব্যাস এটুকু বলার জন্য তোমাদেরকে এটা বললাম, এটা তোমরা 9 উঠলে ইন ডিটেলসে জানবে। তাহলে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত কি না, চা হচ্ছে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত। এই ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেছিলেন উদ্ভিদ বিজ্ঞানীরা। সেই গণের 3 ধরনের চা উৎপাদনকারী গাছকে তারা আলাদা করেছিল। সেই গাছগুলো কি কি না, একটা হচ্ছে চীনা জাত, নেক্সট হচ্ছে আসামি জাত, আর একটা হচ্ছে ক্যামবোর্ড শঙ্কর জাত। এই 3 ধরনের জাত, চীনা জাত, আসামি জাত, ক্যামবোর্ড শঙ্কর জাত। তো পরীক্ষায় প্রশ্ন আছে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত 3 ধরনের গাছের নাম লেখো। তাহলে তখন লিখবে চীনা জাত, আসামি জাত আর ক্যামবোর্ড শঙ্কর জাত। এছাড়াও চা তৈরি করা হয় না, অথচ ক্যামেলিয়া গণের এরকম আরও অনেক প্রজাতির উদ্ভিদ আছে। তার মানে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত অনেক প্রজাতির উদ্ভিদ আছে, তাদের মধ্যে শুধুমাত্র এই 3 ধরনের জাত থেকেই চা তৈরি করা হয়, এবং যেটা আমাদের এডিবল চা সেটা এখান থেকে আমরা পাই। বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এমন চা গাছের উৎপত্তিতে এদের সবার ভূমিকা রয়েছে। তাই বাণিজ্যিক চা গাছগুলিকে বিশেষ কোনো জাতের বলে চিহ্নিত করা মুশকিল। বাণিজ্যিক চা যেগুলো, সেগুলো বিভিন্ন জাত থেকে পাওয়া যেতে পারে বলে ওদের আলাদা করে কোনো স্পেসিফাই করা হয়নি। নেক্সট হচ্ছে, তাহলে চা চাষে একটু তোমরা প্রকারভেদ সম্পর্কে জানলে, এবার এর প্রোপোগেশন বা বংশ বিস্তার সম্পর্কে জানবো। দেখো, বীজ থেকে আর উদ্ভিদ অঙ্গ থেকে এই দুইভাবেই চা চাষ করা হয়। তাহলে চা গাছের বংশবিস্তার কিভাবে করা হচ্ছে না, দুটো পদ্ধতিতে করা হচ্ছে। একটা হচ্ছে বীজ থেকে, বীজ যেমন আমরা যদি বীজ ছড়িয়ে দিই, সেই বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ হবে, সেখান থেকে চা পাতা তুলে, চা পাতা তার আগে জানি চা পাতা জানো তো, 1টি কুড়ি 2টি পাতা এরকম তুলতে হয়। মানে ধরো চা গাছে অনেক পাতা রয়েছে, এরকম 2টো পাতার এরকম কুড়ি রয়েছে, এরকম অনেক পাতা রয়েছে চা গাছে, তো তার মধ্যে এই 2টো পাতার একটা কুড়ি সহ অংশটাকে তোলা হয়। অনেকে দার্জিলিং বেড়াতে গেছো, তোমরা দেখেছো কিভাবে চা গাছে চা তোলা হয়। তো একটা কি হচ্ছে বীজ থেকে তোলা হয়, বীজ থেকে উদ্ভিদ তৈরি করা হয়, আর একটা হচ্ছে উদ্ভিদ অঙ্গ থেকেও তৈরি করা হয়। এই দুটো প্রসেসে বংশবিস্তার করা হয়ে থাকে। তো প্রথম বীজ থেকে কিভাবে হয় সেটা জানি। বীজ থেকে বংশবিস্তার ভালো জাতের, অবশ্যই বীজটাকে ভালো জাতের হতে হবে, সুস্থ সবল সতেজ, সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু দরকার। ভালো জাত হতে হবে, সুস্থ সবল হতে হবে, এবং সেটা
অবশ্যই সতেজ হতে হবে, এরকম বীজকে বেছে নেওয়া হয়। অনেক বীজ আছে, তার মধ্যে ভালো বীজ আমরা ধান গাছের ক্ষেত্রেও দেখেছি, ভালো ভালো বীজগুলোকে বেছে নেওয়া হচ্ছে, এখানেও ভালো জাতের বীজকে বেছে নেওয়া হয়। এরপর বালির ওপরে বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়। প্রথমে কিন্তু কোথায়, এদেরকে স্যান্ড বেড বলা হয়, বা বালি। প্রথমেই কিন্তু গাছগুলোকে মাটিতে রোপণ করা হয় না, বালির ওপর কি করা হচ্ছে না, বীজগুলোকে অঙ্কুরোদ্গম ঘটানো হচ্ছে, জার্মিনেশন ঘটানো হচ্ছে। এরপর অঙ্কুরিত বীজগুলোকে পলিথিনের প্যাকেটে নার্সারি বাগিচায় স্থানান্তরিত করা হয়। কোথায় কিসে করে না, পলিথিনের প্যাকেটে করে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারি বাগিচার জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা অবশ্যই থাকা দরকার। এরপর মাথার ওপর শামিয়ানা খাটিয়ে বা প্যান্ডেল তৈরি করে দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। মানে ছোট ছোট ধরো বালির ওপর যে ছোট ছোট চারা গাছ হলো, সেই চারা গাছগুলোকে ধরো ছোট 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 চারা গাছ হয়েছে, এরকম ছোট 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 চারা গাছ হয়েছে। এবার এই চারা গাছগুলোকে কি করা হলো না, পলিথিনে করে নার্সারিতে নিয়ে যাওয়া হলো। নার্সারিতে নিয়ে যাওয়ার পর এদের যাতে ছায়া পড়ে, মানে যে রোদে শুকিয়ে না যায়, সেজন্য মাথার ওপর এক ধরনের প্যান্ডেল মতো করা থাকে, মানে কাপড় দিয়ে, এটাকে শামিয়ানা বা প্যান্ডেল বলা হয়, যেটার জন্য এরা ছায়ার ভেতরে থাকে, যার জন্য কি হবে না, এরা মারা যাবে না প্রখর রোদে। তো শামিয়ানা বা প্যান্ডেল তৈরি করে ছায়ার ব্যবস্থা করা হয়। এরপর 15 থেকে 18 মাস পরে, অনেকটা দিন ওখানে থাকে, 15 থেকে 18 মাস পরে চারাগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য প্রস্তুত করা হয়। এরপরে ওদেরকে অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করা হয়। বুঝতে পারছো? তাহলে এটা বীজ থেকে একটা ভালোই লেন্দি প্রসেস। কি প্রসেস এটা করা হয় বুঝতে পারলে? প্রথমে বালির ওপর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত করা হচ্ছে, তারপর পলিথিনে করে সেগুলোকে নার্সারিতে কনভার্ট করা হচ্ছে, নার্সারিতে শামিয়ানা খাটিয়ে 15 থেকে 18 মাস রেখে দেওয়া হচ্ছে, নিয়ে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে তোমার কিসের মাধ্যমে না, বীজ থেকে। এরপরে আমরা অঙ্গজ বিস্তার, অর্থাৎ উদ্ভিদ অঙ্গ থেকে যে বিস্তার, সেটা আমরা আম গাছের ক্ষেত্রে দেখেছি, কলম করে আমরা নতুনভাবে গাছ তৈরি করছি। তাহলে এখানে উদ্ভিদ অঙ্গ থেকে যেটা হয় সেটাকে বলা হয় অঙ্গজ বিস্তার। অঙ্গের মাধ্যমে বিস্তার লাভ হচ্ছে বলে একে বলা হচ্ছে অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তারের ক্ষেত্রে কি হয় না, পর্ব থেকে কেটে নিয়ে শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করে। পর্ব মধ্য, এই কনসেপ্টগুলো তোমাদের আছে। পর্ব কাকে বলে, পর্ব মধ্য কাকে বলে, তাই না? একটা কাণ্ডের মধ্যে কি থাকে, এরকম অংশ থাকে যেখান থেকে পাতা টাতা বের হয়, সেগুলোকে পর্ব বলে। দুটো পর্বের মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে পর্ব মধ্য। তো এই পর্ব থেকে কেটে নেওয়া শাখা, মানে এরকম ঠিক পর্ব থেকে কেটে নিতে হবে, এখান থেকে কাটলে হবে না, এখান থেকে কাটলে হবে না, পর্ব থেকে কেটে নেওয়া শাখাকে অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে ছায়া নেই এমন জায়গায় জন্মানো আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নেওয়া হয়। তাহলে প্রথমে একটা অঙ্গজ বিস্তার মানে কি, একটা চা গাছ থেকে শাখা কাটতে হবে, চা গাছ থেকে শাখা কাটতে হবে। তাহলে সেই চা গাছটা কিরকম হতে হবে না, ছায়া নেই এমন জায়গায় জন্মেছে, মানে রোদে জন্মেছে এরকম, আর পাতা তোলা হয় না, মানে গাছ থেকে পাতা তুলে হয়নি, এরকম গাছ থেকে শাখাটা কেটে নেওয়া হয়। সাধারণত সকালে আর সন্ধ্যায় এই কাজটা করা হয়। তাহলে শাখাটাও নির্দিষ্ট টাইমে কাটা হয়, হয় সকাল অথবা সন্ধ্যা। এই দুটো টাইমের সময় শাখাটা কাটা হয়। এরপর সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটতে হয়। তাহলে শাখাটা কত না 3 থেকে 4 সেন্টিমিটার, 3 to 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়, যাতে কি থাকে, একটা পাতা আর একটা ফোলা সুপ্ত কাক্ষিক মুকুল, মানে হচ্ছে কাক্ষিক মুকুল মানে হচ্ছে বার্ড বা কি বলবো, কুঁড়ি বলতে পারো, সেটা থাকতেই হবে। যে শাখাটা কাটা হয় সেখানে কি থাকতে হবে, একটা পাতা আর একটা সুপ্ত কাক্ষিক মুকুল বা বার্ড বা কুঁড়ি, একটা কুঁড়ি আর একটা পাতা, খুব সহজভাবে বললে একটা কুঁড়ি একটা পাতা অবশ্যই থাকতে হবে। এবার ওই কেটে নেওয়া শাখাগুলোকে নার্সারির বাগিচাতে নিয়ে যাওয়া হয়, তারপর পলিথিনের প্যাকেটে স্থানান্তরিত করা হয়। এখানেও শামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়, আর সাধারণত থেকে
12 থেকে 18 মাস, 12 থেকে 18 মাস পরে এটা মানে চাষের জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো যে চা চাষের ক্ষেত্রে আমরা বংশ বিস্তার দুটো ভাবে দেখছি, একটা হচ্ছে বীজ থেকে আর একটা হচ্ছে অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তার মানে হচ্ছে অনেকটা কলমের মতো, দেখো এক্ষেত্রে কি হচ্ছে শাখা কেটে সেগুলোকে রোপণ করা হচ্ছে। তো সেই শাখাটা কাটার অনেক নিয়ম রয়েছে, অবশ্যই একটা পাতা আর তার সাথে একটা মানে সুপ্ত কাক্ষিক মুকিল বা একটা কুঁড়ি থাকতে হবে, এরকম শাখাতে লেগে থাকতে হবে। এরকম অংশ কেটে নিয়ে সকাল সন্ধ্যে এরকম টাইমে কাটতে হবে এবং তার লেন্থটা কত হবে 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হতে হবে। নিয়ে সেটা কাটার পর কি করতে হবে না সেটাকে নার্সারির বাগিচায় নিয়ে গিয়ে পলিথিনের প্যাকেটে স্থানান্তরিত করতে হবে, কিছুদিন পলিথিনের প্যাকেটে রাখতে হবে। তারপর তার সেই পলিথিনের প্যাকেটে থাকা অবশ্যই ঠিক এইভাবে শামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে তাতে ছায়ার মধ্যে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এরপর কি করতে হবে, যখন সাধারণত 12 থেকে 18 মাস বয়স হবে চারা গাছগুলোর, তখন সেগুলো চাষের জমিতে নিয়ে গিয়ে চাষের জন্য উপযুক্ত বলে গণ্য করা হবে এবং সেটা সেখান থেকে চাষের জন্য ব্যবহার করা হবে। তাহলে তোমরা চা গাছের ইতিহাস, গুণাগুণ, তার বংশবিস্তার সম্পর্কে জানলে। তো এইগুলো তোমরা একটু ভালো করে পড়বে। বিশেষ করে যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে চা গাছের গুণাগুণ, খুব ইম্পর্টেন্ট চা গাছের গুণাগুণ। আর চায়ের বিভিন্ন জাতগুলো জানলে সেগুলো সম্পর্কে ভালো করে পড়বে। তাহলে আজকে আমরা এটুকু জানলাম। নেক্সট ক্লাসে আমরা চা চাষের পদ্ধতি সম্পর্কে জানবো।